ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর 4th সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা যে টপিকটি রয়েছে সেটি আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট এবং যারা বিএড বা ডিএলএড কোর্স করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে একটা জেনারেল ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, সেটি শুরুতে আমরা একটু পড়ে নিই। সৃজনশীলতার ব্যাখ্যা নিয়ে সাধারণ ব্যক্তি ও মনস্তাত্ত্বিকবিদ বা মনস্তত্ত্ববিদদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণ ব্যক্তিদের মতে বা সাধারণ ব্যক্তিদের চোখে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, খেলাধুলা প্রভৃতির মধ্যে অসাধারণ এবং নতুন কিছু প্রকাশ ঘটাকেই সৃজনশীলতা বলে। আর যিনি এই প্রকাশ ঘটান অর্থাৎ নতুন কিছুর প্রকাশ ঘটান সেই ব্যক্তিকে আমরা সৃজনশীল ব্যক্তি বলবো। তাহলে সাধারণ ব্যক্তি এবং মনস্তত্ত্ববিদ তাদের মধ্যে সৃজনশীলতা বলতে কি বুঝি বা সৃজনশীলতার সংজ্ঞা নিয়ে বা সৃজনশীলতার ধারণা নিয়ে কিছু মত পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণ মানুষদের মতে খেলাধুলা, সাহিত্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে যখন নতুনত্বের প্রকাশ পায় তখন তাকে বলা হয় সৃজনশীলতা, এবং যে এই নতুনত্বের প্রকাশ ঘটান তাকে বলা হচ্ছে সৃজনশীল ব্যক্তি। কিন্তু মনস্তাত্ত্বিকবিদদের মতে কোনো ব্যক্তি যদি তার আচরণ, চিন্তা ভাবনা এবং প্রতিক্রিয়ার মধ্যেই নতুন কিছুর উন্মেষ ঘটাতে পারেন সেটাই সৃজনশীলতার লক্ষণ। সৃজনশীলতার ব্যাখ্যা প্রসঙ্গে মনস্তত্ত্ববিদদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। মতভেদ থাকায় কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞায় উপনীত হওয়া যায়নি। তাহলে মনস্তত্ত্ববিদদের মতে কি? মনস্তত্ত্ববিদদের মতে শুধুমাত্র খেলাধুলা, সাহিত্য, শিল্পকর্মের মধ্যে নয়, যখন কোনো ব্যক্তির চিন্তা ভাবনা, তাদের আচরণ এবং তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে নতুনত্বের উন্মেষ ঘটে বা নতুনত্বের প্রকাশ ঘটে তাকেই সৃজনশীলতা বলবে। একদিকে সাধারণ ব্যক্তিরা যেখানে সৃজনশীলতাকে খেলাধুলা, সাহিত্য, শিল্প এই কয়েকটি বিষয়ের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, অন্যদিকে মনস্তাত্ত্বিকবিদদের মতে শুধুমাত্র খেলাধুলা, সাহিত্য বা শিল্পকর্ম নয়, ব্যক্তির চিন্তা ভাবনা, তাদের প্রতিক্রিয়া, তাদের আচরণের মধ্যে দিয়ে নতুনত্বের প্রকাশ ঘটাকেই বলা হবে সৃজনশীলতার লক্ষণ। মনোবিদ বার্ক সৃজনশীলতা সম্পর্কে বলেছেন, সৃজনশীলতা হলো কোনো কাজ সম্পাদনের ক্ষমতা যার যথার্থতা ও মৌলিকত্ব রয়েছে, যা অন্য কেউ কখনো ভাবেনি এবং যার উপযোগিতা রয়েছে। মনোবিদ বার্কের এই মতামতটি কিন্তু সৃজনশীলতার ধারণা প্রসঙ্গে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি এখানে কি বলেছেন? সৃজনশীলতা হলো এক ধরনের কাজ সম্পাদনের ক্ষমতা যার মধ্যে কি থাকবে? যথার্থতা থাকবে এবং মৌলিকত্ব থাকবে, যা আগে কেউ কখনো ভাবেননি এবং যার একটি নির্দিষ্ট উপযোগিতা রয়েছে। তাহলে সৃজনশীল ভাবনার মধ্যে কি থাকবে? যথার্থতা থাকবে, মৌলিকত্ব থাকবে এবং ইউনিকনেস বা নতুনত্ব থাকবে এবং তার একটা বাস্তবিক উপযোগিতা থাকবে। এটা মনোবিদ বার্ক বলতে চেয়েছেন। তাহলে এখানে আমরা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বলতে আমরা কি বুঝি তার একটা জেনারেল ইন্ট্রোডাকশন বা একটা সাধারণ ধারণা আমরা লাভ করলাম। এরপর আমরা সৃজনশীলতার যে উপাদানগুলো রয়েছে বা কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি সেই বিষয়টি আমরা আলোচনা করব। আধুনিক মনোবিদদের মতে সৃজনশীলতার যে কম্পোনেন্ট রয়েছে সেটাকে চারটা কম্পোনেন্ট হিসেবে আমরা দেখি। এই চারটা কম্পোনেন্টকে আমরা সংক্ষেপে ডবল এফ ও ই এই নামে আমরা কিন্তু ডিকোড করতে পারি। ডবল এফ ও ই অর্থাৎ ফার্স্ট এফ ফর ফ্লুয়েন্সি বা সাবলীলতা, সেকেন্ড এফ ফর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, ও ফর অরিজিনালিটি বা নতুনত্ব বা মৌলিকত্ব, ই ফর এলাবোরেশন বা সম্প্রসারণ। এই যে সৃজনশীলতার চারটি কম্পোনেন্ট রয়েছে, ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনালিটি, এলাবোরেশন, এই চারটি কম্পোনেন্ট এখন আমরা বিস্তারিত আলোচনা করব। সবার শুরুতে আমরা ফ্লুয়েন্সি বা সাবলীলতা বলতে কি বুঝি সেটা একটু দেখে নিচ্ছি। সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সাবলীলতা বা ফ্লুয়েন্সি। সাবলীলতা বলতে বোঝায় ব্যক্তির চিন্তন প্রক্রিয়ার দ্রুততাকে বোঝায়। ভাষার চিন্তনের ক্ষেত্রে চার ধরনের সাবলীলতা দেখা যায়। একটা হলো শব্দগত সাবলীলতা, একটি হচ্ছে অনুষঙ্গমূলক সাবলীলতা, 3 নম্বর হচ্ছে প্রকাশমূলক সাবলীলতা, 4 নম্বর হচ্ছে আদর্শগত সাবলীলতা। প্রথমে আমরা সাবলীলতা বিষয়টা কি সেটা বুঝে নিচ্ছি। সাবলীলতা বা ফ্লুয়েন্সি বলতে বোঝায় কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক আইডিয়া বা থট বা চিন্তা করতে পারি, নতুন নতুন চিন্তা করতে পারছি। তাহলে ফ্লুয়েন্সি ডিল করছে নাম্বারস অফ থটের সাথে,
বা নাম্বারস অফ আইডিয়ার সাথে, কম সময়ে কত বেশি সংখ্যক আমরা নতুন নতুন চিন্তা করতে পারি। তাহলে এখানে চিন্তন প্রক্রিয়ার দ্রুততার সাথে ডিল করছে হচ্ছে সাবলীলতা বা ফ্লুয়েন্সি। যে কম সময়ে আমাকে একটা 5 মিনিট দেওয়া হয়েছে, একটা প্রবলেম দেওয়া হয়েছে এবং এই বলেছে এই প্রবলেমটা কিভাবে সলভ করব, এই 5 মিনিটের মধ্যে আমি কত বেশি আইডিয়া দিতে পারছি সেই প্রবলেমটা সলভ করার, সেটা বলতে বোঝাচ্ছে ফ্লুয়েন্সি। নাম্বারস অফ থট বা নাম্বারস অফ আইডিয়া, বা কত দ্রুত আমি নতুন নতুন আইডিয়া আমার মধ্যে থেকে জেনারেট হচ্ছে। এই ফ্লুয়েন্সিকে শব্দগত দিক থেকে বা ভাষার ক্ষেত্রে 4টি ভাগে ভাগ করা যায়। একটি হলো ওয়ার্ড ফ্লুয়েন্সি বা শব্দগত সাবলীলতা। এটা কি? শব্দগত সাবলীলতা হলো দ্রুত নতুন নতুন শব্দ ব্যবহারের করা বা নতুন নতুন শব্দ ব্যবহার করার দক্ষতা। তাহলে শব্দগত সাবলীলতা বলতে কি বোঝাচ্ছে? একজন ব্যক্তি কত দ্রুত নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারে। এরপর হচ্ছে অনুষঙ্গমূলক সাবলীলতা বা অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি। এটি হলো কত বেশি এবং কত দ্রুত একটি শব্দের সমার্থক শব্দগুলো আমরা তৈরি করতে পারছি। এরপর হচ্ছে সিতে রয়েছে প্রকাশমূলক বা এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি। প্রকাশমূলক সাবলীলতা হলো দ্রুত বাক্য বা বাক্যাংশ গঠন করতে পারাকে বোঝায়। এখানে এক্সপ্রেশনাল বা প্রকাশমূলক বলতে কি বোঝাচ্ছে? কত দ্রুত আমরা কত সাবলীল ভাবে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি কোনো বাক্য বা বাক্যাংশের মধ্যে দিয়ে। সর্বশেষ 4 নম্বর পয়েন্টে রয়েছে আদর্শগত সাবলীলতা বা আইডিয়াল ফ্লুয়েন্সি। পরিস্থিতি অনুসারে আদর্শ বা নীতি গঠন করার ক্ষমতাকে বলা হয় আদর্শগত সাবলীলতা। তাহলে সাবলীলতা কিসের সাথে ডিল করছে? সব চিন্তন প্রক্রিয়ার দ্রুততার সাথে। এটাকে ভাষাগত দিক থেকে 4টি ভাগে ভাগ করা যাচ্ছে: ওয়ার্ড ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি, অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি, এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি এন্ড লাস্টে যেটা রয়েছে আইডিয়াল ফ্লুয়েন্সি। এরপর আমরা আলোচনা করব ফ্লেক্সিবিলিটি বলতে আমরা কি বুঝি বা নমনীয়তা। নমনীয়তা বলতে বোঝায় গতানুগতিক সংস্কৃতি, পূর্বে গৃহীত ধারণার প্রভৃতিকে সহজেই পরিত্যাগ করার ক্ষমতা। নমনীয়তা সাধারণত 2 রকম হয়, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নমনীয়তা, আরেকটি হলো অভিযোজনমূলক নমনীয়তা। স্বতঃস্ফূর্ত নমনীয়তাকে বলা হয় স্পন্টেনিয়াস ফ্লেক্সিবিলিটি এবং অভিযোজনমূলক নমনীয়তাকে বলা হয় অ্যাডাপটিভ ফ্লেক্সিবিলিটি। তাহলে ফ্লেক্সিবিলিটি কি? ফ্লেক্সিবিলিটি বলতে বোঝাচ্ছে যে আমরা যে গতানুগতিক ধারণা রয়েছে বা গতানুগতিক যে সংস্কৃতি রয়েছে সেটা কত দ্রুত আমরা সেটাকে পরিত্যাগ করতে পারছি। আমাদের সাবলীলতা যেটা ছিল বা ফ্লুয়েন্সি যেটা ছিল, কত বেশি সংখ্যক আমি চিন্তন করতে পারছি বা কত বেশি সংখ্যক আমার আইডিয়া জেনারেট হচ্ছে। কিন্তু ফ্লেক্সিবিলিটি বলতে বোঝাচ্ছে আমার চিন্তন প্রক্রিয়ার ভ্যারাইটি বা আমার চিন্তন প্রক্রিয়ার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে বা বিভিন্নতা রয়েছে সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ভ্যারাইটি অফ থটস বা ভ্যারাইটি অফ আইডিয়াস। আগেরটা ছিল নাম্বারস অফ থট, কত বেশি সংখ্যায় আমি চিন্তন প্রক্রিয়া আমার মধ্যে থেকে জেনারেট হচ্ছে। ফ্লেক্সিবিলিটিতে কি আসছে? ভ্যারিয়েশন বা ভ্যারাইটি অফ থট, আমার সেই চিন্তন প্রক্রিয়ার মধ্যে কতটা বৈচিত্র্য বা ভ্যারাইটি রয়েছে। স্বতঃস্ফূর্ত নমনীয়তা বা স্পন্টেনিয়াস ফ্লেক্সিবিলিটি বলতে বোঝায় যখন ব্যক্তি আপন স্বাচ্ছন্দ্যের সঙ্গে নতুন নতুন যে কোনো ভাবনা বা চিন্তনকে সৃষ্টি করতে পারে। তাহলে স্বতঃস্ফূর্ত নমনীয়তা কি? নতুন নতুন ভাবনা বা নতুন নতুন চিন্তাকে সৃষ্টি করার ক্ষমতা। এবং অভিযোজনমূলক নমনীয়তা বা অ্যাডাপটিভ ফ্লেক্সিবিলিটি বলতে বোঝায় নতুন চিন্তা, ভাবধারা বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। অ্যাডাপটিভ আমরা বুঝতেই পারছি, অভিযোজন করার ক্ষমতা পরিস্থিতির সাথে, নতুন পরিস্থিতির সাথে, নতুন চিন্তা ভাবনার সাথে। এবং হচ্ছে স্বতঃস্ফূর্ত নমনীয়তা, নতুন নতুন চিন্তা ভাবনা হচ্ছে জেনারেট করার বা প্রকাশ করার দক্ষতা। তাহলে এখানে আমরা ফ্লেক্সিবিলিটি বিষয়টি পড়লাম। এরপর আমরা পড়বো অরিজিনালিটি বা নতুনত্ব। মৌলিকত্ব বা নতুনত্ব বলতে বোঝায় স্বকীয়তা। সৃজনশীলতা ব্যক্তির কর্মধারার মধ্যে তার নিজস্বতা লক্ষ্য করা যায়। সৃজনশীল ব্যক্তির অধিকাংশ আচরণের মধ্যেই নতুনত্ব বা অভিনবত্ব থাকে। অরিজিনালিটি বা নতুনত্ব বা অভিনবত্ব বা মৌলিকত্ব একই বিষয়। এটি বলতে কি বোঝাচ্ছে? আমার যে আইডিয়া বা আমার যে চিন্তন প্রক্রিয়াগুলো আছে সেগুলো আগে কেউ কখনো ভাবেনি, সেই চিন্তন প্রক্রিয়াগুলোর মধ্যে একটা নতুনত্ব থাকবে, একটা মৌলিকত্ব থাকবে, ইউনিকনেস থাকবে, যেটা কেউ আগে কখনো চিন্তা করেনি বা যেটা আগে কেউ কখনো ভাবেনি। ঠিক আছে? সেটা একান্তই নিজস্ব হবে আমার, কোথাও থেকে কপি পেস্ট করা তো হবেই না। ঠিক আছে? নেক্সট হচ্ছে এলাবোরেশন বা সম্প্রসারণ। সৃজনশীলতার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সম্প্রসারণ বা বিস্তারকরণ ক্ষমতা। সৃজনশীল ব্যক্তি অল্প কিছু সামগ্রী দিয়ে অনেক কিছু তৈরি করার ক্ষমতা রাখে। এই এলাবোরেশন বিষয়টা বলতে বোঝাচ্ছে যে আমার যে চিন্তন প্রক্রিয়া রয়েছে সেই চিন্তনের হচ্ছে প্র্যাকটিক্যাল ইউটিলিটি বা সেটাকে বাস্তবে প্রয়োগ করার যে দক্ষতা।
ঠিক আছে, সেটাকে বাস্তবে কোনো একটি কার্য সম্পাদন করার ক্ষেত্রে সেটাকে ব্যবহার করাকে বোঝাচ্ছে সম্প্রসারণ বা এলাবোরেশন। তাহলে এখানে আমরা সৃজনশীলতার 4টি উপাদান সম্পর্কে আলোচনা করলাম। ডবল এফ ও ই, ফার্স্ট এফ ফর ফ্লুয়েন্সি, সেকেন্ড এফ ফর ফ্লেক্সিবিলিটি, ও ফর অরিজিনালিটি, ই ফর এলাবোরেশন। এটা হচ্ছে আমাদের সৃজনশীলতার 4টি উপাদান। এরপর আমরা সৃজনশীল শিক্ষার্থীদের শনাক্তকরণের বৈশিষ্ট্য বা সৃজনশীলতার বৈশিষ্ট্য, একই বিষয়, সৃজনশীল শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, সৃজনশীল শিক্ষার্থীদের শনাক্তকরণের বৈশিষ্ট্য বা সৃজনশীলতার বৈশিষ্ট্য একই জিনিস। এখানে আমরা সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। সবার শুরুতে রয়েছে বহুমুখী চিন্তন ক্ষমতা বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। এই যারা সৃজনশীল শিক্ষার্থী হয় তাদের মধ্যে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং বা বহুমুখী চিন্তন ক্ষমতা লক্ষ্য করা যায়। তারা একটা প্রবলেমকে সলভ করার জন্য বিভিন্ন আঙ্গিক থেকে কিন্তু সেটাকে ভাবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করতে পারে। একটা নির্দিষ্ট দৃষ্টিকোণে বা একটা স্ট্রেট লাইনে তাদের চিন্তা ভাবনা কখনো যাবে না। তাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু ভ্যারিয়েশন থাকবে, তারা একসাথে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে পারে। তাহলে সবার প্রথমে যেটা রয়েছে সেটা কি, ডাইভার্জেন্ট থিঙ্কিং বা বহুমুখী চিন্তন ক্ষমতা। এরপর রয়েছে ইনস্টিংক্ট মোটিভেশন বা অভ্যন্তরীণ প্রেরণা। যারা সৃজনশীল শিক্ষার্থী হয় তাদের মধ্যে অভ্যন্তরীণ প্রেরণা লক্ষ্য করা যায়। অভ্যন্তরীণ প্রেরণা কি, এটা আমরা আগের ক্লাসে, ঠিক এর আগে যে ভিডিওটি আপলোড হয়ে যায় সেটা প্রেরণা নিয়ে, সেখানে কিন্তু আমরা ইনস্টিংক্ট মোটিভেশন বা অভ্যন্তরীণ প্রেরণা বিষয়ে আলোচনা করেছি। সেই অভ্যন্তরীণ প্রেরণা কিন্তু সৃজনশীল ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়। অভ্যন্তরীণ প্রেরণা হলো যেটা শিক্ষার্থীর ভেতরে নিজে থেকেই জাগ্রত হবে, বাইরে থেকে কোনো এলিমেন্ট দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বা ব্যক্তির মধ্যে প্রেরণা জাগ্রত করা হচ্ছে না, শিক্ষার্থীদের মধ্যে নিজের থেকেই প্রেরণা জাগ্রত হচ্ছে বা তাদের ভেতর থেকে উপলব্ধি আসছে, তখন সেটাকে বলবে হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা। এরপর হচ্ছে কল্পনা প্রবণতা বা ইমাজিনেশন। সৃজনশীল ব্যক্তিরা অবশ্যই কল্পনা প্রবণ হবে। কল্পনা প্রবণ না হলে বা তাদের মধ্যে ইমাজিনেশন না থাকলে তারা কিন্তু নতুন কিছু ক্রিয়েট করতে পারবে না। তাহলে সৃজনশীল শিক্ষার্থীদের বা সৃজনশীল ব্যক্তির অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হলো ইমাজিনেশন অ্যাবিলিটি বা কল্পনা প্রবণতা। নেক্সট আছে স্বাধীনতা। যারা বা ইন্ডিপেন্ডেন্ট, যারা সৃজনশীল শিক্ষার্থী হয় তারা কিন্তু বাধা ধরা নিয়মের আবদ্ধ থাকতে পছন্দ করে না, তারা স্বাধীন চেতা হয়, তারা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে। স্বাধীনভাবে কাজ না করলে কিন্তু কখনোই শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু জাগ্রত হবে না বা তাদের মধ্যে কিন্তু সৃজনশীলতা জাগ্রত হবে না। সৃজনশীলতা জাগ্রত করার জন্য কিন্তু অবশ্যই সেই শিক্ষার্থীদের কিন্তু স্বাধীনতা প্রদান করতে হবে। নেক্সট হচ্ছে কৌতূহল প্রবণতা বা কিউরিওসিটি। সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কিউরিওসিটি বা কৌতূহল প্রবণতা থাকবে। কৌতূহল প্রবণতা কি, নতুন কিছু খোঁজার বা নতুন কিছু জানার চাহিদা, নতুন কিছু জানার চাহিদা বা নতুন কিছু খোঁজার চাহিদা বা নতুন বিষয়কে আয়ত্ত করার ক্ষমতা বা ইচ্ছে কিন্তু অবশ্যই সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে থাকবে। তাহলে সৃজনশীল শিক্ষার্থীদের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হলো কৌতূহল প্রবণতা। নেক্সট হচ্ছে সহনশীলতা। সৃজনশীল ব্যক্তিরা অনেক বেশি ধৈর্যশীল হয়, অনেক বেশি সহনশীল হয়। তারা কিন্তু অন্যান্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি কিন্তু ধৈর্যশীল হয়, মনোযোগী হয়, সহনশীল হয়ে থাকে। তাহলে আজকে আমরা এখানে সৃজনশীলতা বলতে আমরা কি বুঝি সেটা পড়লাম। সৃজনশীলতার বিভিন্ন উপাদানগুলো কি কি সেগুলো আমরা পড়লাম, এবং সৃজনশীলতার বিভিন্ন যে বৈশিষ্ট্য রয়েছে বা সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখে আমরা সৃজনশীল শিক্ষার্থীদের শনাক্ত করব, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।